হচ্ছে চাইলে শিখে রাখা যায়। হচ্ছে আমাদের 9 কি আমরা ইলেকট্রন, তারপর হচ্ছে অরবিট, তারপর প্রোটন এগুলো নিয়ে পড়া আছে না? যেগুলো থাকতে পারে যদি তুমি ক্লাস 10 পাস করে থাকো। সায়েন্স গ্রুপে স্পেসিফিক যারা সায়েন্স গ্রুপে আছে তাদের জন্য নাকি হচ্ছে আর্টস কমার্স সব? তো আমরা ইলেকট্রন, প্রোটন, অরবিট এই সম্পর্কে তো আগে থেকে জানছি না? ধারণা তো আছে যে হচ্ছে ইলেকট্রনগুলো যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন, তারপর পরবর্তীতে হচ্ছে 8টা, তারপর 14টা মেবি, জানি না আমি লিখেছি। আচ্ছা, তো এদের একটা বৈশিষ্ট্য আছে। যদি হচ্ছে আমরা বাস্তব জীবনে ইয়া করতে যাই, ধরো এটা একটা কলম, আমরা যদি এটা তাপ দেই তাহলে এটা গলে যাবে। কিন্তু একই জিনিস যদি একটা লোহার রড নেই, একটা লোহার রড নিয়ে যদি একটা তাপ দেই তাহলে কি হবে? কি হবে? কোনো আইডিয়া আছে কারো? আচ্ছা, তাপটা হচ্ছে ধীরে 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 হচ্ছে অন্য প্রান্তে চলে যাবে। আচ্ছা, এটা যায় কিভাবে আসলে এই তাপটা? তো একটা পরিবাহী, সেটা হতে পারে ধরো এটা আমি একটা পরিবাহী নিলাম। পরিবাহীর মূলত প্রধান বৈশিষ্ট্য কি? ওর ভিতর কি ইলেকট্রন আছে না? জাস্ট মনে করো এটা ইলেকট্রন, ঠিক না? এটা কি বলি আমরা? এগুলোকে কি বলা হয়? মুক্ত ইলেকট্রন টাইপ কিছু না, কারণ ইলেকট্রন তো টেকনিক্যালি হচ্ছে প্রত্যেকটা পদার্থেই থাকে, কিন্তু এদের স্পেসিফিক হচ্ছে মানে যদি আমি নাম দিতে চাই তাহলে বলতে হবে এরা হচ্ছে মুক্ত ইলেকট্রন, তাই না? মুক্ত ইলেকট্রনের বৈশিষ্ট্য কি? এই মালগুলাই হচ্ছে নড়াচড়া করার জন্য তো তড়িৎ প্রবাহিত হয় নাকি? কিন্তু তুমি চিন্তা করো, তুমি যখন তাপ দিচ্ছ তখন কি আদৌ ইয়া হচ্ছে মানে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে শুরুতে? তাহলে কিভাবে কিভাবে তাপ শক্তিটা, এই শক্তিটা কিভাবে এই প্রান্ত থেকে এই প্রান্তে যায় সেটা বলি। ধরো এখানে হচ্ছে আগুন, তো হচ্ছে ইলেকট্রনটা এই তাপটা যখন পাবে তখন থার্মাল এনার্জি, যখন সেটা তাপ পায় তখন ইলেকট্রনগুলো কাঁপাকাঁপি শুরু করে, ওই যে এনার্জি স্টেট বা বিভিন্ন কথা বলেন আমাদের বইতে। ধরো ইলেকট্রনগুলো এটা কাঁপতেছে, ওর পাশে ইলেকট্রনটা এটাও কাঁপতেছে, ওর পাশে এটাও কাঁপতেছে। তো এইভাবে ধীরে ধীরে এগুলা কাঁপাকাঁপি শুরু করে। তারপর পরবর্তীতে এই কম্পাউন্ডটা ধীরে ধীরে ইলেকট্রনগুলো যখন কাঁপে তখন কি ওদের বেশি জায়গার প্রয়োজন হয় না? একটা যদি যখন স্থির থাকে তখন তো অল্প জায়গাতে স্থির থেকে লাগে, যখন আমি কাঁপাকাঁপি করবো তখন কি আমার আশেপাশে একটু বেশি স্পেস প্রয়োজন হবে না? তো এই স্পেস যখন প্রয়োজন হয় তখন এরা আবার পাশেরটাকে ধাক্কা দেয়, তখন এরাও ধীরে ধীরে কাঁপাকাঁপি শুরু করে। তো যখন এরা কাঁপাকাঁপি শুরু করে তখন দেখা যায় আগে যেখানে হচ্ছে আমি একটা ইলেকট্রন রাখতে পারতাম, আগে যেখানে একটা ইলেকট্রন হচ্ছে আমার এখানে ছিল আর এখানে অনেকগুলো ইলেকট্রন রাখছিলাম না, ওদের এখন ধরো আমি বড় বিন্দু দিচ্ছি কারণ বেশি জায়গা প্রয়োজন হচ্ছে। তারপর ধীরে ধীরে নরমাল সাইজের দিকে যাচ্ছে। আরো যখন আমি তাপ দেবো, যখন শক্তি আরো বেশি দেবো তখন কি করবে ওরা? তাপ শক্তিটা ধীরে ধীরে অপরান্তে যাবে না? যখন আমি তাপ দিই তখন কি শুরুতে এখানে যে বাংলা ইলেকট্রনটা আছে ও কি জানতে পারে যে হচ্ছে অপরান্তে আমি তাপ দেওয়া হচ্ছে বা শক্তি দেওয়া হচ্ছে? এটা তো শক্তিটা সঞ্চারিত হয়ে ধীরে ধীরে ওর কাছে যায়। তো একটা এই ধীরে ধীরে যখন যাচ্ছে এখানে একটা মজার ঘটনা ঘটে, দেখো ইলেকট্রন বেশি জায়গা দখল করতেছে কিন্তু ইলেকট্রনের চার্জ কি বাড়ছে? ইলেকট্রনের টোটাল চার্জ এটাকে তাপের উপর নির্ভরশীল। ওই যে -1.6 × 10⁻⁻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 ⁻
সারানিলে কমে এরকম হয়, কিন্তু ইলেকট্রনের একটা জায়গা বেশি দখল করে হচ্ছে অল্প জায়গাতে, মানে বেশি জায়গাতে অল্প পরিমাণ ইলেকট্রন আছে। আমরা টেকনিক্যালি এই জায়গাতে এই জায়গাতে যদি কিসের স্বল্পতা দেখা যাচ্ছে, এখানে একটা পার্থক্য তো হয়েছে আগের থেকে কি, এখানে হচ্ছে এক পাশে একটা অদ্ভুত আর এক পাশে অন্যরকম দেখা যাচ্ছে। তাহলে এই পাশে টোটাল চার্জ আগে হচ্ছে এই চিত্রে আগের চিত্রের সাথে তুলনা করলে দেখো আমি তো এই বরাবর ইমাজিনারি লাইনটা নিই, একটা হচ্ছে অবাস্তব রেখা বা ধরো একটা মানে কল্পনা করলাম আমি, তো আগে এই পাশে যত পরিমাণ ইলেকট্রন ছিল পরও কি সেই পাশে একই পরিমাণ ইলেকট্রন আছে, কি হয়েছে এই পাশে
এই পাশে কমে গেছে না, ইলেকট্রন কমে যাওয়া মানে কি? ইলেকট্রন কমে যাওয়া মানে হচ্ছে চার্জ কমে যাওয়া না। ওভারঅল চিন্তা করো, আগের চিত্রের সাথে এটা কল্পনা করো, কল্পনা করলে তুমি পাবা যে হচ্ছে আগে এখানে ইলেকট্রন অনেক কি ছিল, বেশি ছিল। বেশি বলা ঠিক হবে না, বলতে হবে সুষমভাবে ছিল পুরো যন্ত্রটাতে। কিন্তু এখন কি এক পাশে কমে গেছে, এক পাশে বেড়ে গেছে। তো যে পাশে ইলেকট্রন বাড়ছে ওই পাশে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়ছে না, আর যে পাশে হচ্ছে ইলেকট্রন কি হয়েছে, কমে গেছে বা বেশি জায়গা দখল করছে, সে পাশে কি টোটাল চার্জ হচ্ছে, এটা হচ্ছে এই যে এই চিহ্নটা কি হবে, ডেল্টা বলে না। ডেল্টা পজিশন আমি এখন ছিল আর এই পাশে দিলাম হচ্ছে ডেল্টা নেগেটিভ। টোটাল চার্জ যদি আমি একসাথে যোগ করি, এই যে দলটা ছিল তোর পুরো পরিমাণটা, তাতে হচ্ছে আগেও যে পরিমাণ হচ্ছে কারেন্ট ছিল মানে চার্জ ছিল টোটাল, পরেও সেই পরিমাণই আছে না। কিন্তু তার দেওয়ার পরে যখন তার শক্তিটা পরিবহন হইল, তখন এক পাশে ডেল্টা পজিটিভ। ডেল্টা পজিটিভ মানে কি, মানে ইলেকট্রন স্বল্পতা, আর ডেল্টা নেগেটিভ মানে এই পাশে ইলেকট্রন একটু বেশি চলে আসছে। এটা তো এই মেটাটার কথা চিন্তা করি, শেষ, এটা এখানে শেষ, এটা আপাতত আরেকবার মুছে। আচ্ছা এখন পর্যন্ত সব ঠিকঠাক, একটা মেটালে আমরা সীমাবদ্ধ ছিলাম, একটা মেটাল নিছি, ইলেকট্রন ছিল, তাপ দিছি, এক পাশে সরে গেছে, এক পাশে কম হয়েছে, তাপ দিয়েছে, এক পাশে বেশি হয়েছে। এখন আমি আরেকটা মেটাল নেব, ধরো এখানে একটা মেটাল নিলাম, মেটাল বলতে অ্যালয় বলে, এটাকে একটাকে বলে ক্রোমো আর একটাকে বলে অ্যালুমিনিয়াম। নামে যেহেতু পার্থক্য আছে, তার মানে এদের বৈশিষ্ট্য কিছু পার্থক্য অবশ্যই আছে। তো ধরো এই যে উপরটাকে ধরো ক্রোমো বা অ্যালুমিনিয়াম, যেটা মনে হচ্ছে এখানে ইলেকট্রনগুলো আছে না, বেশি ঘন হবে। এক পাশে বেশি করে দিলাম আর পাশে অল্প করে দিলাম। এখন যদি হচ্ছে আমি এখানে কি বলে একই পরিমাণ তাপ দেই, যেহেতু মেটাল দুটো আলাদা, ওদের মধ্যে কি মুভ ইলেকট্রনের পরিমাণ আলাদা হবে না, পার্থক্য হবে না, তখন কি হবে, দেখা যাবে আমি একই পরিমাণ তাপ দিচ্ছি কিন্তু এখানে যে পরিমাণ ইলেকট্রন পাশে সরে গেছে, এখানে একই পরিমাণ সরবে না। কারণ কি, আলাদা, দুটো মেটালের বৈশিষ্ট্য আলাদা। হচ্ছে আমরা বলছি না তারপর হচ্ছে উত্তেজনার ক্রম, ওই যে লিথিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম যেটা ক্রম ছিল না, ওই অনুযায়ী তার মানে সমান পরিমাণ তাপ দিলেও উপরেটাতে আমি যে পরিমাণ ইলেকট্রন এই পাশে পাবো, নিচেটাতে সেই পরিমাণ পাবো না। ধরো দুই পাশে আমি একই পরিমাণ হিট দিচ্ছি। এখন চিন্তা করো যদি হচ্ছে আমি এখানে কি ডেল্টা পজিটিভ না ডেল্টা নেগেটিভ, এখানে কি ছিল ডেল্টা নেগেটিভ, কারণ কি পাশে ইলেকট্রন বেশি হয়ে গেছে, আর এখানে কি ছিল ডেল্টা পজিটিভ, কেন, কারণ এই পাশে ইলেকট্রন কমে গেছে। এখানেও কি সেম কেসই হবে না নিজেরটায়, কিন্তু প্রবলেম আছে একটা, আগের বার ওখানে বেশি ইলেকট্রন গেছে কিন্তু এটা বৈশিষ্ট্য আলাদা কারণে এখানেও ডেল্টা নেগেটিভ হবে, কিন্তু তার একটা মান দিতে পারি আমরা, ধরি এটার মান হচ্ছে 10 ইউনিট আর এটার মান দিলাম হচ্ছে 20 ইউনিট। কেন এটা দিলাম, বোঝা গেল কি, এগুলো বৈশিষ্ট্য আলাদা ছিল, সমান পরিমাণ তাপ দিলে এটাতে বেশি ইলেকট্রন জমা হয়েছে, এখানে এটাতে অত পরিমাণ হতে পারেনি। আর এটা এই পাশে এটাতে দিতে পারি হচ্ছে ওই পাশে যদি প্লাস 20 ইউনিট হয় তাহলে এখানে কি -20 ইউনিট, আর এই পাশেও -20 ইউনিট। এটা আমাদের কনসার্ন না। এখন একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি এখানে একটা ধরলাম, হ্যাঁ এটা -10 ইউনিট না ও মানে চেঞ্জ করে দিতে যাচ্ছ, আমি ইউনিট বলতে এখানে ইলেকট্রনের মানটা বোঝাচ্ছি, আর কয়টা ইলেকট্রন সেটা বোঝাচ্ছি, চার্জ বোঝাচ্ছি। এখানে ধরো 20 কিউ মানে হচ্ছে 20টা ইউনিট ইলেকট্রন জমা হয়েছে, আর এখানে হচ্ছে 10টা ইলেকট্রন জমা হয়েছে। এটা হচ্ছে এই সাইডে 20 লিখছেন না, এই পাশে এটা কত 10, আসলে এই -20 মানে এই পাশে লেখা কোনো প্রয়োজন ছিল না, আমার কনসার্ন হচ্ছে এই পাশে। ও পাশে কেন কি বললি একটা পরিবাহী তার পদার্থ দিয়ে জোড়া দিছি না, এই পাশেও আমি একটা পরিবাহী পদার্থ দিয়ে জোড়া দেব। এখন বলো তো কি হবে এখানে, এখানে হচ্ছে বেশি পরিমাণ ইলেকট্রন আছে না, ওগুলা কি করবে, যেখানে ইলেকট্রনটা
এই যে ইলেকট্রনের প্রবাহ এটাকে কি বলে? কারেন্ট বলে। তার মানে তাপ থার্মাল এনার্জি ব্যবহার করে আমি সরাসরি তড়িৎ প্রবাহ ঘটাচ্ছি, এটাকে বলা হচ্ছে সিপেক ইফেক্ট। আজকে এটাই জানার দরকার ছিল, মানে এটা ইফেক্টটা শেখা শেষ সময় কি। এখন হচ্ছে রিয়েল লাইফ एग्जांपल লিখি যে সেটা কোথায় কাজে লাগে। দেখো আমাদের মূল দায়িত্বটা কি? ও হ্যাঁ, ধরো এটা আমি একটু ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছি, ধরো আমি যেন এখান থেকে আরো বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাপ বেশি দেওয়া যেতে পারে। আরেকটা কাজ কি করা যেতে পারে? হ্যাঁ, ওইটা ব্যবহার করবো উপরে, আর নিচেরটায় টোটাল এখানে কত ইউনিট ইলেকট্রন তাহলে যাতায়াত করবে? এই যে 20 যেটা ছিল টোটাল, এই 20 থেকে 10টা বাদ যাবে না? 10টা বাদ যাবে, তাহলে আমি টোটাল কত পাচ্ছি? 10 ইউনিট হচ্ছে প্রভাব হচ্ছে। তার মানে আমি চাইলে 20টাকে বাড়াও, এটাকে বাড়াইতে পারি, আবার এই 10টাকে কমাও, এটাকে বাড়াইতে পারি। ধরো 10 এর জায়গায় এটা 5 করে দিলাম, তাহলে এটা কত হবে? আবার 20 এর জায়গায় এটাকে 30 করে দিলাম, তাহলে এটা কত হবে? তার মানে হয় এটা বাড়াও না এটা কমাও। তো এখানে আসে ইঞ্জিনিয়ারদের খেলা। কেন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়? একজন বিজ্ঞানী হচ্ছে একটা থিওরি দিয়েছে যে ভাই এর উপরে ঘষলে তাপ উৎপন্ন হবে, শেষ। কিন্তু যদি হচ্ছে তুমি এটাকে বাস্তব জীবনে কাজে লাগাইতে চাও, যে হচ্ছে একটা সমস্যা সমাধান করতে চাও, তখন হচ্ছে কোন পদার্থ নিলে এটা বেশি মানে ধরো এটাতে মানে ক্রোমো অ্যালুমিনিয়াম কিছু একটা ব্যবহার করে, ক্রোমো অ্যালুমিনিয়াম নাম বললাম, ক্রোমিয়াম টাইপ কিছু একটা ব্যবহার করে, আর এটাতে বিসমার্ট টাইপ কিছু একটা ব্যবহার করে। তো তুমিও যদি হচ্ছে ভবিষ্যতে ইন ফিউচার গবেষণা করো, তাহলে হচ্ছে বিভিন্ন কম্বিনেশন নিয়ে গবেষণা করতে পারো। অ্যালয় মানে কি? ধাতু হইলে তো সরাসরি মেটাল বলতাম, তাই না? কিন্তু অ্যালয় কি? সংকর, মানে অনেকগুলো ধাতুর মিশ্রণে ওটা তৈরি হয়। তার মানে তুমি চাইলে বিভিন্ন কম্বিনেশন ট্রাই করতে পারো, যে কম্বিনেশনগুলো ট্রাই করলে তুমি হচ্ছে হয়তো এমন একটা মেটাল পাই না যেটাতে হচ্ছে এই অল্প পরিমাণ তাপ দিলে এখানে অনেক পরিমাণ ইলেকট্রন জমা হয়, আবার নিচের জন্য এমন একটা মেটাল পাবে যেটাতে অনেক অল্প পরিমাণ ইলেকট্রন জমা হয়। আবার এটাও খেয়াল রাখতে হবে যেন তো রোধ বেড়ে না যায়, যদি রোধ অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু ইলেকট্রনগুলো যায় প্রভাবিত পারবে, এইসব অনেক কিছু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা কি বাস্তব জীবনে আমাদের কোনো মানে কাজে লাগে বা আছে, এখন কি ইউজ হয়? হ্যাঁ, ইউজ হয়। তার মধ্যে এখানে কিছু না বোঝার মতো আছে, কোনো কোশ্চেন? তো ধরো এটা আমার বাস্তব জীবনে কোথায় লাগাবো? আমার এখানে মূল জিনিস কি লাগবে? ও আটটা দিচ্ছি, এখানে তাপ যদি অনেক বেশি দেই আর এখানে যদি তাপ অনেক কমাই দেই, আমার কি লাগবে? দিন শেষে তাপমাত্রার পার্থক্য। ওইটাই পরে এক পাশে হচ্ছে আমার 1000 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর এক পাশে আমি 999 দিয়ে রাখলাম, এটা বেশি তড়িৎ প্রভাব দেবে নাকি হচ্ছে এক পাশে হচ্ছে আমি 500 রাখলাম আর এক পাশে আমি 200 রাখলাম, এটা বেশি তড়িৎ প্রভাব দেবে? হ্যাঁ, 500 200 কম্বিনেশন আমাকে বেশি দেবে। আমার দরকার হচ্ছে তাপমাত্রার পার্থক্য, এই পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানটা সমানুপাতিক হারে তত বেশি। তো চিন্তা করো বাস্তব জীবনে কোথায় তার তড়িৎ প্রবাহ মানে কি বলে তাপের পার্থক্য, মানে তাপমাত্রার পার্থক্য হয় ন্যাচারালি। জানা আছে? হ্যাঁ, আমাদের বডি, ধরো আমাদের বডি হচ্ছে একটা কনস্ট্যান্ট তাপমাত্রা থাকে না, সুস্থ বডি থাকে, জ্বর হলে আলাদা কথা, মারা গেলে আলাদা। তো হচ্ছে সুস্থ বডিতে হচ্ছে আমাদের তাপমাত্রা কত? 37.7 এরকম না? ওই যে কত 96.98.6 না 96.8, এই তাপমাত্রা সবসময় কনস্ট্যান্ট। তার মানে শীতকালে যখন আমি জামা পরতেছি বাইরে তাপমাত্রা কম, কিন্তু আমার শরীরের তাপমাত্রা কি কনস্ট্যান্ট বেশি, মানে পার্থক্য হয়েছে। তারপর গরমকালে বাইরের তাপমাত্রা বেশি, আমার শরীরের তাপমাত্রা কম। আচ্ছা, এটা একটা গেল। তারপর আর কি হতে পারে? যখন সূর্যের আলো পড়ে সমানভাবে, দেখো তো মাটির হচ্ছে আপেক্ষিক তাপ কত? মাটি বা বালুর 800 জুল পার এরকম কিছু না, জুল পার কেজি পার কেলভিন, মানে 1 কেজি মাটির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে 800 জুল শক্তি প্রয়োজন হয়। আর হচ্ছে পানির কত ছিল? 4200 না? তার মানে দেখো একই সূর্য যদি হচ্ছে সমান পরিমাণ আলো দেয়, তাহলে হচ্ছে এখানে পানি আর হচ্ছে যে এটা থাকে মনে করো বালু, সমান সূর্য কি সূর্যের তাপমাত্রা কি মানে আলো পানি সমান তাপমাত্রা করতেছে না? তারপরেও পানি হচ্ছে পানি তাড়াতাড়ি গরম হবে নাকি ধীরে? কেন? কারণ এর তাপমাত্রা বাড়াইতে হচ্ছে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়, 4200 লাগে। আর তাহলে মাটি কি তাড়াতাড়ি গরম হবে নাকি ধীরে? তাড়াতাড়ি গরম হবে, কারণ অল্প একটু শক্তি দিলে তাড়াতাড়ি গরম হতে পারে। কিন্তু সূর্য তো একই পরিমাণ
একই আলো তো ওই পানির উপর পড়তেছে, মাটির উপর পড়তেছে, এখানে একটা পার্থক্য তৈরি হয়ে গেল। আরো চিন্তা করো টিনের বাসায় বা অন্য কোনো বাসায় যখন উপরে ইয়া পড়ে, মানে উপরে সূর্যের আলো পড়ে, তখন কি চালের একটা তাপমাত্রা থাকে না, আর ভিতরে কি রুম ঠান্ডা থাকে না? তার মানে তুমি চাইলে এই সকল জায়গা থেকে হচ্ছে টেকনিক্যালি এনার্জি হারভেস্ট করে আনতে পারো, কিন্তু আমরা হচ্ছে বাস্তব জীবনে কোথায় ইউজ করি? তোমাদের কি মনে আছে যে ভয়েজার একটা কি যেন একটা বলে, ওই যে নাসা পাঠাচ্ছিল 1977 সালে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের সৌরজগৎ থেকে একদম বের হয়ে গেছে, মানে একদম প্লুটো মানে নেপচুনগুলো সব ছেড়ে বের হয়ে চলে গেছে। তোমাকে জানো ওর ভিতর যে জেনারেটরটা আছে, ওর ভিতরে যে জেনারেটরটা ছোট একটা হচ্ছে আরটিজি বলে ওটাকে, আরটিজি, আর এটার পুরো রূপ মানে হচ্ছে রেডিও আইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। এটা করে কি একটা এমন একটা জেনারেটর ইউজ করে যেটাতে হচ্ছে ভিতরে যদি আমি রেডিও মানে রেডিও আইসোটোপ কি তেজস্ক্রিয় আইসোটোপ, এটা হচ্ছে ইউরেনিয়াম হইতে পারে, অন্য কিছু হইতে পারে, যারা হচ্ছে তোমার মতো শক্তি বিকিরণ করে কি হয় হিট উৎপন্ন করে। ইউরেনিয়াম যখন আচ্ছা তোমাদের ইউরেনিয়াম বিদ্যুৎ কেন্দ্রের কথা শোনো, ওখানে মূলত কি হয়, ইউরেনিয়াম গুলো হচ্ছে ভেঙে গিয়ে তাপ শক্তি উৎপন্ন করে, সেই তাপ শক্তি হচ্ছে পানিকে বাষ্প করে, সেই বাষ্প হচ্ছে টারবাইন ঘুরে তারপর বিদ্যুৎ পাই। দিন শেষে কিন্তু যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি আসতেছে, কিন্তু পানি বাষ্প করার মাধ্যমে ইউরেনিয়াম দিয়ে। তো এখানে হচ্ছে সেম পরিমাণে এমন একটা রেডিও আইসোটোপ ব্যবহার করলো যেটা হচ্ছে হিট উৎপন্ন করে, এটা হচ্ছে হিট রেডিয়েট করতেছে। তো আমাদের চারদিকে হচ্ছে এমন একটা ধরো হচ্ছে শিল্ড ব্যবহার করে দেখি, যেটা হচ্ছে যে দেখো ভিতরে অনেক গরম, কিন্তু বাইরে কি স্পেস না, বাইরে কি স্পেসে কি তাপমাত্রা কত নেগেটিভ, মানে নেগেটিভ দিকে, তার মানে ভিতরে হিট বাইরে ঠান্ডা। এখান থেকে কিন্তু পাওয়া সম্ভব জন্য তোরা 1977 সালে এখন তো ফাংশন করতেছে, নাহলে তো কবে ফেটে যাবে। তো এটা কিভাবে কাজ করে আমি একটু আগে যেটা দেখাই না, তোমরা হচ্ছে ব্যাটারির হচ্ছে শ্রেণী সংযোগ করো নাই, দেখো এখন পর্যন্ত কিন্তু আমি ক্লাস 9 10 এ আটকে আছি। ইন্টারেক্ট টপিক মানে ইন্টারেক্ট কোর্স কিন্তু বলিনি, সব যা বলছি সব কিন্তু একদম ক্লাস 10 এর পড়া। তো যদি শ্রেণী সংযোগ করে থাকো, বলতো শ্রেণী সংযোগে কি ছিল? শ্রেণী সংযোগে হচ্ছে দুটো ব্যাটারি আমি একটা শ্রেণীতে লাগাই দেব, ধরে একটা ব্যাটারি, আবার একটা ব্যাটারি, ওরা এখানে হচ্ছে ইয়া বলি সরি এটা দেওয়ার প্রয়োজন ছিল না, এটা হচ্ছে এটা রোধ দিলাম। ধরো আগে যে ব্যাটারিটা যে পরিমাণ ইয়ে ছিল বিভব ছিল, পরে কি হয়েছে বেড়ে গেছে না কমে গেছে? শ্রেণী সংযোগে হইলে ব্যাটারি হচ্ছে বিভব কি বাড়ে না কমে? রোধ কমে, মানে এটা যদি 3 ভোল্ট হয়, এটা যদি 3 ভোল্ট হয় তাহলে টোটালটা কত কাজ করবে? হ্যাঁ টোটালটা মিলে এখন 6 হয়ে যাবে। তো একটু আগে আমি যেটা দেখাইলাম, এখন হচ্ছে একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে। আবার ইঞ্জিনিয়ারিংটা কেমন? ধরো আমি একটা মেটাল নিলাম, একটা মেটাল তালিকা কত পাঁচটা একটা ছিল, আবার আরেকটা এরকম করে আঁকতেছি কেন বলতো? ধরো তিনটার কথা চিন্তা করো, এরকম করে আনলাম কেন? এই যে এখানে যে মোটাটা আছে না, এটা দ্বারা হচ্ছে আমি একটা ভিন্ন ধর্মী অ্যালয় বানানোর চেষ্টা করলাম, আর চিকনটা দ্বারা ভিন্ন ধর্মী একটা অ্যালয় বানানোর চেষ্টা করলাম। এখন যদি আমি এই পাশে মনে করে হিট দিই আর এই পাশে কি কোল্ড ঠান্ডা দিলাম, তো তখন কি হবে? একটু আগে যে ব্যাটারিটা তৈরি হয়েছিল সেম ওইটাই হবে, কিন্তু এবার কি যখন এটা একসাথে কানেক্টেড থাকবে তখন টোটাল তড়িৎ প্রবাহটা হতে থাকবে। এটা কি আগে যে 3 গুণ হয়ে যাবে না, মানে সরি তড়িৎ প্রবাহ 3 গুণ না হলে হচ্ছে ইয়া 3 গুণ হবে, বিভবটা 3 গুণ হবে না, মানে কার্যকরী মানে কাজ চালানোর মতো আমি একটা বিভব পাবো। তো বাস্তব জীবনে একটা হচ্ছে মডিউল আছে, এটা বলে হচ্ছে পেলশিয়ার মডিউল, অনেকে পেলটিয়ার বলে, আমাদের হচ্ছে যে সোয়েল প্রোডাকশন নিয়ে হচ্ছে পেলশিয়ার, আমি বলি পেলটিয়ার, এরকম নাম আছে, যাই হোক বানানটা এটা। তো হচ্ছে এই জিনিসটা বাজারে কিনতে পাওয়া যায় 260 টাকার মতো দাম নেয়। আগের যে কমিটি ছিল আমাদের সময় সায়েন্স ক্লাবে, এই কমিটি হচ্ছে আমরা টাকা তুলে একটা কিনছিলাম, প্রথম সেমিনারটা দেখানোর চেষ্টা করছিলাম, জানি না এখন আছে কিনা। তো আমরা এখানে আসি
হিট করে দিলাম, তার মানে চাইলে কি আমি আরো অনেকগুলো এখানে দিয়ে লাগাইতে পারি না? চাইলে কি আরো অনেকগুলো শ্রেণীতে লাগানো যায় না? লাগালে কি হবে? বিভবটা বাড়তেছে। আর চাইলে আমি পরবর্তীতে কনভার্টার দিয়ে বিভব থেকে ওই যে P = V মানে টোটাল পাওয়ার তো একটা পাবো আমি, সেটাকে হচ্ছে আমি যদি ভোল্ট বাড়াই দিই ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে যদি বাড়াই দিই তাহলে হচ্ছে কারেন্ট কমে যাবে, আর কারেন্ট যদি কমে দিই তাহলে ভোল্টেজ বাড়াই যাবে, নরমাল। তো এই জিনিসটা যখন এরা অনেকগুলো সেল আমি একটা মতো ছোট জায়গায় বসানোর পরে একটা জেনারেটর তৈরি করব, তখন কি তাপমাত্রা পার্থক্য থেকে হচ্ছে চৈত্র পাচ্ছি, এটা এফিশিয়েন্সি কত, কর্মদক্ষতা প্রয়োজন না, হিট কি ঝুলে একটা এনার্জি, আর কারেন্ট কি এটা তো ঝুলেই আমরা হিসাব করা যায়, P = VI দিয়ে বা W দিয়ে করা যায় না। তো এখানে কষ্টের ব্যাপার হচ্ছে এফিশিয়েন্সি হয় মাত্র 5-10%, কিন্তু সুবিধা আছে ভাই, মানে ইরেলি তুমি কিছুই পাইতে না, সেখান থেকে হচ্ছে 5-10% পাচ্ছ। একটা কোশ্চেন আসতে পারে চাইলে তো স্পেসক্রাফটে সোলার প্যানেলও ইউজ করা যেত, সোলার প্যানেল ওটা ওখানে কেন ইউজ করতেছে না? কারণ অনেক সময় একটা স্যাটেলাইট একটা গ্রহকে অরবিট করে ঘুরতে যায়, তখন উল্টা পাশে চলে যেতে পারে, যে পাশে সূর্যের আলো থাকে না, তখন কি পুরো মানে কোথায় চলে আসতে পারে, এরকম অবস্থা করবে নাকি মোটামুটি ওদের হচ্ছে চলতে হবে বা সিগন্যাল মানে দেবীর সাথে কমিউনিকেশন করতে হবে, তখন এই জিনিসগুলো কাজ করে। আচ্ছা, আর কোন দিকে যাওয়া যায়, ধরো তুমি ইলেকট্রনের দিক দিয়ে যদি বোঝো, একটু আগে যদি চিত্র আগে দেখাই, চাইলে এটা উল্টাটা করা যায়। হ্যাঁ, এত কি করতেছেন তাপমাত্রার পার্থক্য দিয়ে আমি তড়িৎ প্রবাহ পাচ্ছিলাম, এবার চাইলে একটু উল্টাটা করা যাবে কি, আমি এবার তড়িৎ প্রবাহ আগে থেকে দেবো, তাপমাত্রার পার্থক্য তৈরি হবে, এটাও করা যাবে। আর বর্তমানে অনেক পিসি কম্পোনেন্ট বা অন্যান্য অনেক হচ্ছে হাইটেক জিনিসপত্রতে এটা ব্যবহার করে, হচ্ছে যদি নেট আছে কি এটাতে, ওয়াইফাই বা নেট সোর্স থাকলেও দেওয়া এইটাও কাহিনী। এখন তাহলে আজকে আমাদের সেমিনার ধরুন আমাদের মাথায় থাকবে কি দুটো জিনিস, এক তাপমাত্রা পার্থক্য আর দুই তড়িৎ প্রবাহ, শেষ। তার মানে তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত, তার মানে এমন কিছু জেনারেটর আছে, এমন কিছু তৈরি করা যায় যেগুলো হচ্ছে কোনো মুভিং পার্ট মানে সরাসরি যান্ত্রিক শক্তি থেকে আমরা যদি কি করি মোটর ঘুরে জেনারেটর ঘুরে তারপরে কি আসে তড়িৎ প্রবাহ, কিন্তু চাইলে কোনো মুভিং পার্ট ছাড়াও সরাসরি